আর ডি বর্মন ক্লাসিক্যাল আর কমার্শিয়ালের মাঝখানে একটা ব্যালেন্স ক্রিয়েট করেছিলেন যেটা আজও রেলিভেন্ট আছে। কেন হঠাৎ করে সি শার্প মাইনারি চিঙ্গারি কৈভারকে হলো? শুধুমাত্র এটা গিটারের জন্যে। কিশোর কুমার কমফোর্টেবল ছিলেন সি মাইনারে, কিছুতেই সেটা হলো না। তার কারণ ভূপেন্দ্র সিং ওইটা একটা নোট বাজাতে পাচ্ছেন না বলে। আমার মনে হয় উনি যদি আজকে সময়ে থাকতেন অনেক কিছু করতে পারতেন। এবং আমি এটুকু কনফার্ম যিনি হয়তো ভিএসটি সাউন্ড ইউজ করতেন না। মন নিয়ে খেলা করো কি যে ছলো না। তো এটা হচ্ছে আশা ভোসলের গাওয়া, আর ডি বর্মনের সুর, এটা বাংলা গান। হিন্দিটা হলো নাহি নাহি অভি নাহি। অভি নাহি না 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 না। रेडियो नशा। ओके, रेडियो नशा के पेज पर एक बार फिर से आपका स्वागत है। दो कैमरा है ना, तो दोनों तरफ हाथ करना पड़ता है। मेरा नाम देव है और पंचम दा का जुनून छाया हुआ है रेडियो नशा पे इस पूरे महीने। तो पंचम दा के जुनून को सेलिब्रेट करने के लिए आज मेरे साथ कौन है? ये जो भद्रलोक या महाशय यहां बैठे हैं, इनका नाम है रूपंकर बागची। ये नेशनल अवार्ड विनिंग सिंगर हैं। इनके गाने, इनकी आवाज दोनों का मैं बहुत बड़ा फैन हूं। और रूपंकर दा एक उस तरह के म्यूजिशियन है जो आज की डेट में पुराना नया हर एक जॉनरा ब्लेंड कर सकते हैं। इनको लाइव परफॉर्म करते हुए मैंने सुना है, मैंने देखा है और मैं मुग्ध हो गया था। आप भी हो जाएंगे जब आप इन्हें लाइव देखेंगे। फिलहाल आज हम इनसे बातचीत करने वाले हैं पंचम दा को लेके। रूपंकर दा, वेलकम टू द स्टूडियो। थैंक यू सो मच। ओके, आर डी बर्मन एज एन इन्फ्लुएंस अगर बात की जाए, सो आपके लिए आर डी बर्मन एक कंपोजर थे, एक इमोशन थे, या उनका म्यूजिक आपको कौन से फेज में सबसे ज्यादा इंस्पायर करता है? ছোটবেলায়, बचपन में, ছোটবেলাতে আমার যেটা আমার যতদূর মনে পড়ে, আমার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে আমার মাসি আমার যখন 1.5 বছর বয়স, তখন আমাকে যে গানটা শুনলে আমি খুব হাসতাম, সেটা হচ্ছে চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো কি যে ছলো না। তো এটা হচ্ছে আশা ভোসলের গাওয়া, আর ডি বর্মনের সুর, এটা বাংলা গান। হিন্দিটা হলো নাহি নাহি অভি নাহি। অভি নাহি কিশোর কুমার আশা ভোসলে গিয়েছিলেন। সুতরাং আমার মনে হয় সেই সময় থেকেই আর ডি বর্মনের একটা ঝলক আমার ভেতরে কোথাও ছিল আর কি, ছোটবেলা থেকে। তারপর যখন আর্টিফিশিয়ালি গ্রো করতে শুরু করলাম, এবং রেডিও, সবচেয়ে বড় কথা হচ্ছে রেডিও, আমি আকাশবাণীর কাছে ভীষণভাবে সো গ্রেটফুল টু আকাশবাণী, অল ইন্ডিয়া রেডিও, যে ওইখানেই আমি আমার যা গান বাজনা শোনার সেই সময় আমার এক জেঠু ছিল, তার কাছে রেকর্ড প্লেয়ার ছিল, কিন্তু ভীষণ ক্লাসিক্যাল মিউজিক শুনতেন। তো সেগুলো শুনতাম, কিন্তু সেগুলো সবসময় ক্লাসিক্যাল মিউজিক তো ভালো লাগতো না। আমার দাদা ছিল, তারও রেকর্ড প্লেয়ার ছিল, তিনি সারাক্ষণ ইংরেজি গান শুনতেন, তো সেটাও ভালো লাগতো। এবার ইংরেজি গান আর ক্লাসিক্যাল মিউজিক, এর মধ্যে আমি রেডিওতে পেতাম বিবিধ ভারতী, যেখানে আকাশবাণীতে, অল ইন্ডিয়া রেডিওতে, সেখানে নানা রকমের গান ছিল। সেইখানে আর ডি বর্মন একটা আলাদা কোথাও তার মিউজিক, তার সমস্ত কিছু, তার বিশেষত মানে তার গানের চলন, তার গানের ধরন, তার গানের ভায়োলিন অব্লিগেটো, এই সমস্ত কিছুগুলোই বা তার রিদম সেকশনটা, রিদম অ্যারেঞ্জমেন্টটা, সেই সমস্তটাই আমাকে অন্য কম্পোজারদের থেকে ওনাকে সবসময় ডিফারেন্ট করে রেখেছে, আলাদা করে রেখেছে। তো আমার ছোটবেলা থেকেই আর ডি বর্মন আমার একদম, আমি আর ডি বর্মনের ভক্ত আর কি। আচ্ছা, তুমি এক্ষুনি ক্লাসিক্যালের কথা বলবে, সো তোমার কি এটা মনে হয় যে আর ডি বর্মন ক্লাসিক্যাল আর কমার্শিয়ালের মাঝখানে একটা ব্যালেন্স ক্রিয়েট করেছিলেন যেটা আজও রেলিভেন্ট আছে? একদমই তাই। এবং সবচেয়ে বড় কথা, উনি কিন্তু মূলত প্রাথমিকভাবে, আমি যতদূর জানি, আমি সিনিয়র মিউজিশিয়ানসের কাছ থেকে যা খবর পেয়েছি, শুনেছি, যে উনি কিন্তু ভীষণ ভালো শরৎ বাজাতেন, এবং প্রাথমিকভাবে একদম শুরু করেছিলেন গান বাজনাটা শেখা, সেটা হচ্ছে তবলা শেখা, তবলা এবং শরৎ। পরবর্তীকালে মাউথ অর্গান উনি অনেক মানে নিজের টেকে বাজিয়েওছেন, এটাও অনেক বাজানো আছে আর কি ওনার। তো এবার ঘটনা হচ্ছে ক্লাসিক্যাল মিউজিকের সাথে যে ওনার একটা ক্লাসিক্যাল এবং ফোক
যেহেতু বাবা শচীন দেব বর্মন, ত্রিপুরা, সবকিছু মিলিয়ে ফোক মিউজিক, ক্লাসিক্যাল মিউজিক এবং ল্যাটিন আমেরিকান মিউজিক, এই তিনটে ধরনের সঙ্গীতের সাথে উনি যে মেলবন্ধনটা করিয়েছিলেন, যেটা আমরা বহু গানে দেখতে পাই। যেমন ধরা যাক একটা গান আমার এই মুহূর্তে মনে পড়ছে, যে অমর প্রেমের একটা গান, রায়না বিত যায়, লতা মঙ্গেশকরের গাওয়া, এটা টোরি রাগের ওপর শুরুটা, আর কিন্তু অন্তরাতে গিয়ে দেখা যায় গানটা উনি ভেঙে ফেলছেন। অন্তরাতে গিয়ে সুরের সেখানে কিন্তু সব সময় কোমল রে লাগছে কিংবা কোমল গা লাগছে তা নয়, একদম মেজারের ওপর একটা কম্পোজিশন করে আবার উনি টোরিতে ফিরে আসছেন। তো এই রকমের এই যে তখনকার দিনে কম্পোজাররা কি ছিলেন, ধরা যাক নওশাদ আলী বা অন্যান্য যারা ছিলেন, মদন মোহন যারা ছিলেন, তারা ওই রাগটাকেই ফলো করতেন পুরো গানটার মধ্যে। একটা রাগের ওপর যদি একটা গান বাঁধা হতো, বা বসন্ত দেশাই বা জয়দেব, তারা যখন একটা রাগের ওপর গান বাঁধতেন, সেই রাগটা নিয়েই গানটা সম্পূর্ণ হতো। কিন্তু রাহুল দেব বর্মন যেটা করেছিলেন সেটা হচ্ছে রাগটাকে রেখে কোথাও উনি ভাঙতেন, ভেঙে আবার রাগে ফিরে আসতেন। এই ভাঙাটাই ছিল ওনার ক্ষমতা, ওনার ক্রেডিবিলিটি। এটা আর কেউ করতেন না সেই সময়, তো আর কেউ করতেন না। পরবর্তীকালে আমি কিছুটা এ আর রহমানকে করতে দেখেছি, কিন্তু এছাড়া বাকি আর কিছুটা শঙ্কর আহসান লয়ও করেছেন, কিন্তু সেই সময় রাহুল দেব বর্মন যেভাবে করেছেন ওই সময় আর কেউ বাকিরা সেরকম ভাবে কেউ করেননি। তারা যখন রাগ সঙ্গীত নিয়েই গান তৈরি করতে শুরু করেছেন, সেই পার্টিকুলার রাগটাকে নিয়েই কাজ করে গেছেন, কিন্তু রাহুল দেব বর্মন ভেঙে চুরে মানে একটা গানেই অনেক কিছু করে দিতেন, অনেক কিছু করে দিতেন। আচ্ছা, আর ডি বর্মন নিজের সিঙ্গারদের ভয়েস কোয়ালিটির হিসেবে গিয়ে কম্পোজিশনগুলোকে টেইলার করতেন, এইরকম প্রচুর গল্প শুনেছি। সেটা কি আজকের ডেটে হয়? মানে তখন হতো উনি করতেন, হয়তো অন্য কেউ করতো না, এখনো কি সেটা হয় কোথাও দেখে? তখন অন্য কেউ বোধহয় করতো, সেটা আমার মনে হয় অন্য কেউ করতো। যেমন এটার দুটো একটা অন্য আরেকজন কম্পোজারের কথা বলতে ইচ্ছে করছে, তিনি হচ্ছেন সলিল চৌধুরী। এই প্রসঙ্গেই বলি আর কি, যেহেতু উনিও ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকটাকে ভীষণভাবে ইন্ডিয়ান মিউজিকে নিয়ে এসেছিলেন, ক্লাসিক্যাল মিউজিকের সাথে। যখন মধুমতি হয়েছিল তখন দিলীপ কুমার কিন্তু ভীষণভাবে দিলীপ কুমারের সাথে মোহাম্মদ রফি, রাজ কাপুরের সাথে মুকেশ এবং দেবানন্দের সাথে কিশোর কুমার, এটা কিন্তু মেলানো মেশানো ছিল আর কি। তো দিলীপ কুমার সবসময় চেয়েতেন আমার গলায় মোহাম্মদ রফি গান গাইবেন। উনি কিছুতেই রাজি হননি, বিমল রায়ের ছবি ছিল এবং তিনি কিছুতেই রাজি হননি যে মুকেশ তার গান করুক। কিন্তু উনি সলিল চৌধুরী ভীষণ একরোখা ছিলেন যে উনি মুকেশকে দিয়েই গান করাবেন, এবং দিল তরফ তরফকে বা সুহানা সফর আর ইয়ে মৌসম হাসি, এই সমস্ত গান করেছিলেন। তো এই কম্পোজারদের এই মানে কি বলবো, আমি একে দিয়েই গাওয়াবো, এর জন্যই আমি এই গানটা তৈরি করেছি, এনাকে দিয়েই করাবো, সেটা এখন হয় বলে আমার মনে হয় না। আর এখনো মধুমতির নাম তুমি নিলে, মধুমতির গান এখনো হিট। এটা এখন হয় বলে, যেমন আমার যতদূর ধারণা বলে আর কি, যে তিসরি মঞ্জিল যখন আর ডি বর্মন করেছিলেন, তখন উনি নিশ্চয়ই একটা মোহাম্মদ রফিকে দিয়ে এত কিছু রক বলবো না, মোহাম্মদ রফিকে দিয়ে উনি রক অ্যান্ড রোল গাওয়াবেন। তো মোহাম্মদ রফি আর অসাধারণ গায়ক, কিন্তু উনি রক অ্যান্ড রোল কতটা গাইতে পারবেন সেটা তখন সেই মুহূর্তে কিন্তু মানে একটা ভাবনার বিষয় ছিল। কিন্তু শাম্মী কাপুর মোহাম্মদ রফি ছাড়া কাজ করবেন না, একদম শাম্মী কাপুর মোহাম্মদ রফি, এটা একদম মিলেমিশে গেছে আর কি। এবার এইগুলো কিন্তু তখনকার দিনে হতো আর কি, কিন্তু এখন আই ডোন্ট নো, এখন বোধহয় হয়, আমাদের এখানে হয় না, আমি জানি না বম্বেতে হয় কিনা। ओके, मधुमती का नाम लिया है ना, मधुमती वो फिल्म है जिसकी वजह से ओम शांति ओम बनी, इंस्पिरेशन वहीं से आई थी। कभी मौका लगे देखिएगा, इट्स अ ब्रिलियंट फिल्म एंड अमेजिंग म्यूजिक। ओके रूपम, नेक्स्ट क्वेश्चन, তোমার কি মনে হয় আজকের যারা সিঙ্গার্স বা কম্পোজার্স আর ডি বর্মনের কাছ থেকে সবচেয়ে বড় শেখার জিনিস ইন টুডেজ টাইম কি তাদের জন্য? অবভিয়াসলি মেলোডি। এই ভার্চুয়াল সাউন্ড আসার পর থেকে যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে মোর অর লেস, আসলে ধরা যাক একজন কিবোর্ড প্রোগ্রামার প্রোগ্রামিং করছে, রাইট, তার কাছে যে সাউন্ড রয়েছে, মিস্টার এক্স তিনি বসে রয়েছেন বম্বেতে, আবার কেউ হয়তো রয়েছেন চেন্নাইতে, মিস্টার ওয়াই, মিস্টার জেড বসে রয়েছেন কলকাতায়, উড়িষ্যাতে কেউ একজন আছেন।
এদের কাছে যে ভার্চুয়াল সাউন্ডগুলো রয়েছে সেগুলো মোরালেস একই, রাইট। তো যে সাউন্ডটা ক্রিয়েট হচ্ছে সে সাউন্ডটার মধ্যে ডিফারেন্ট কিছু নেই। এবার যিনি প্রোগ্রামার তিনি কতটা ভালো প্লেয়ার, তিনি কতটা ভালো স্যাক্সোফোনকে বোঝেন, তিনি কতটা ভালো ফ্লুটকে বোঝেন, মানে তিনি যখন কিতে ফ্লুট বাজাচ্ছেন তাহলে একজন ফ্লুট প্লেয়ার যেভাবে ফ্লুট বাজাবেন সেটা কি উনি কিতে ফিল করছেন কি না করছেন না, এই সমস্ত ব্যাপারগুলো অনেকগুলো ভাবনা চিন্তার বিষয় আছে যেগুলো নিয়ে আমরা খুব একটা ভাবি না আর কি, ভাবার কোনো প্রয়োজনীয়তাও নেই, মানে সবাই ভাববে কেন, সবাই গানটাই শুনবে, কিন্তু এগুলো একটা খুব বড় ব্যাপার আর কি। একজন আমার মনে আছে আমার একটি গানে আমার একজন খুব পছন্দের মিউজিশিয়ান তিনি গিটার কিবোর্ডে বাজিয়েছিলেন, তো পরবর্তীকালে যিনি গিটারিস্ট তিনি আমাকে এসে বলেছিলেন এটা বাজানো যায় না, এটা হয় না, এভাবে বাজানো যেতে পারে না, এভাবে কেউ বাজাতে পারে না। একজন স্যাক্সোফোন বাজিয়ে যাচ্ছে তিনি দমই নিচ্ছেন না, সোলো ওর পর সোলো, দম নেই। একজন কি স্যাক্সোফোন প্লেয়ার দম না নিয়ে তিনি বাজাতে পারবেন? এভাবে পারবেন না। তো এবার কিতে যখন বাজছি তখন তো আমার দমের প্রয়োজন নেই, সেটাকে না বুঝে নিতে হবে, সেটা বোঝার একটু অসুবিধা আছে বলে মনে হয়। মানে আমার না মোরাললেস আজকের দিনে খুব যেটা মনে হয় যে খুব সাউন্ড ওয়াইজ খুব একরকম লাগে। মানে সবটাই ডিজিটাল হয়ে গেছে, অ্যানালগ ওয়ার্মথটা নেই। এবং আমার মনে হয় আর ডি বর্মনের কাছ থেকে এইটা শেখা খুব দরকার, সবাই শিখতে পারেন আর কি। মানে আমার এটা বলা খুবই মানে অত্যন্ত বাজে, যারা কম্পোজার তারা আমার থেকে অনেক ভালো বোঝেন জানেন, তারা নিশ্চয়ই তাই করছেন। সেটা হচ্ছে যে কিভাবে একটা ইনস্ট্রুমেন্টকে মানে কেন হঠাৎ করে সি শার্প মাইনারি চিঙ্গারি কৈভারকে হলো, কেন ওটা শুধুমাত্র একটা গিটারের জন্যে, হ্যাঁ একটা গিটারের একটা নোটের জন্য গানটা কিশোর কুমার কমফোর্টেবল ছিলেন সি মাইনারে, কিছুতেই সেটা হলো না, তার কারণ ভূপেন্দ্র সিং ওইটা একটা নোট বাজাতে পাচ্ছেন না বলে, এই কম্প্রোমাইজ নোট বাজাতে পারছেন না, মানে নোটটা নাট পজিশনে উনি বাজাতে চান, এবার সেটা উনি বার কর্ডে গিয়ে বাজাতে চাইছেন না, তো সেটার জন্য গানটা স্কেল চেঞ্জ হলো। তো সেই ভাবনা চিন্তাগুলো একটু এবার করা প্রয়োজন হয়েছে। এখনকার যারা মিউজিশিয়ানসরা রয়েছেন, যারা কম্পোজাররা রয়েছেন, তারা সেগুলো ভেবে, যেমন আমার একজনের কাজ খুব ভালো লাগে, রণজয়ের কাজ খুব ভালো লাগে। রণজয়ের কাজের মধ্যে একটা অন্য সাউন্ড আছে, কিন্তু বাকি আমাদের কলকাতার পশ্চিমবঙ্গের মধ্যে যেমন কিছু কিছু ক্ষেত্রে আমার শান্তনুদাকে খুব ভালো লাগে। শান্তনুদার মধ্যে একটা র ফিল আছে গানের মধ্যে। হ্যাঁ, অমিত ত্রিবেদী ছিল, আবার অমিত ত্রিবেদী আবার একটু আজকাল আবার শুনলে কিরকম মনে হয় একই রকম লাগছে সবই শুনতে, কিন্তু এইগুলো একটু বেশি আর একটু ভাবার প্রয়োজন আছে। আর ডি বর্মনের কাছ থেকে শেখা উচিত। আর ডি বর্মন কেন, তখনকার দিনে সমস্ত কম্পোজারদের কাছ থেকে শেখা উচিত। রাইট। আচ্ছা, তুমি তো এত লাইভ শোজ করো, তুমি যখন স্টেজে ওঠো তুমি আর ডি বর্মনের কোন গানগুলো তোলো? আমি তো আজকাল খুব আর ডি বর্মনের গান গাই না, একটা সময় খুব গাইতাম, এখন আমার নিজের গানই আমি নিজের গানই গাই মূলত। কিন্তু এখন আর কি হয়েছে, বয়স হচ্ছে বলে নিজের গান গাওয়া কমিয়ে দিয়ে একটু অন্য গান গাইছি। সেটা সবসময় যে আর ডি বর্মন হয় তা নয়, অনেক সময় শৈল চৌধুরী গান গাই, অনেক কিছু গাই, অনেক রোজাকজিৎ সিং গাই, ইচ্ছে করে গাইতে আর কি, ভাল লাগে গাইতে। তো আর ডি বর্মনের কোন গানগুলো তুলি, মানে আমি সব, মানে আর ডি বর্মনের আমি একটু বায়াসড ভক্ত আর কি। তোমার ফেভারিট কোনটা? আমার ফেভারিট যদি একটা গান বলি, যেটা মেরা কুছ সামান, আমি যদি বলি, এরকম গান খুব কম হয়েছে। মেরা কুছ সামানের মতো গান আমি খুব একটা শুনি, এবং কবিতারও একটা খুব পোয়েট্রি, এত সুন্দর একটা পোয়েট্রি গুলজারের, সেটাকে এত সুন্দর একটা মেজর সেভেন্থের একটা মেজর সেভেন্থ, শুধু একটা মেজর সেভেন্থ দিয়ে একটা গান কিভাবে তৈরি করে নেওয়া যায় আর কেউ করতে পারবে বলে মনে হয় না। ওকে, তো প্রত্যেকটা জেনারেশনের সঙ্গেই আর ডি বর্মনের গানগুলো রিকন্টেক্সচুয়ালাইজ হয়েছে, মানে এভরিবডি হ্যাজ ইন্টারপ্রেটেড হিজ সংস ইন দেয়ার ওন ওয়ে, রাইট? তুমি নিজের মতন করো, আমি নিজের মতন করি, আমার আগে বোধহয় অন্যরকম হতো, আমার পরে অন্যরকম হবে। সো প্রত্যেকবার নতুন করে এটাকে ভাবা যায়, ইট ইজ স্টিল রেলিভেন্ট। এটা কি করে তোমার মনে হয়? জাস্ট বিকজ অফ দি অথেন্টিসিটি, যেটা তুমি একটু আগে বললে, নাকি অন্য কিছু? উনি একটু দূরের ভেবেছেন আর কি। উনি যখন যে ভাবনাটা ভেবেছেন, যেটা আমরা যেমন বলতাম না, কলকাতা পুলিশ বা স্কটল্যান্ড ইয়ার্ড যেটা ভাবে সেটা আর কেউ ভাবে অনেক আগে ভেবে ফেলে, তেমনি আর ডি বর্মন যেটা ভেবেছেন সেই সময়, সেই ভাবনাটা অনেক দূরের ভাবনা ছিল আর কি। যে কারণে একটা সময় আর ডি বর্মনের যখন খুব খারাপ সময় চলছে, শেষ জীবনটা তো খুব একটা সুখের ছিল না,
মানে 42 লাভ স্টোরির আগের একটা বেশ বড় ফেজ ওনার খুবই খারাপ সময় ছিল, কোনো কাজকর্ম ছিল না। প্রায় 7-8 বছর। প্রায় 7-8 বছর কোনো কাজকর্ম সেরকম ভাবে ছিল না, আর যেগুলো ছিল সেগুলো একটাও হিট করেনি, কোনোটা কাজে মানে একে লাগেনি। তো একটা ছবি করেছিলেন উনি রামগোপাল বর্মার, আমার মনে আছে, দ্রোহী বলে। দ্রোহী, ইয়েস ইয়েস ইয়েস। দ্রোহী বলে একটা ছবি করেছিলেন, সেইখানে একটা গান করেছিলেন, সেই গানটা আমি গাইছি না, কিন্তু তাতে একটা বিনোদ রাঠোর আর আরেকজন কে ছিলেন, চিত্রা ছিলেন বোধহয়, এরা দুজনে মিলে গানটা গেয়েছিলেন। তুম জো মিলে তো লাগা হ্যাঁ না না না, ওটা গানের সুরটা আমি গাইতে পারি, কিন্তু তুমি তো গাইতে না করেছো, সেই জন্য আমি গাইছি না। না, তুমি এক লাইন গাইতেই পারো। ডা 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 na na da da na 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 na। এই যে উনি যে নিজেকে কত ভাঙতে পারতেন, যেহেতু রামগোপাল বর্মা এবং তখন ইলাইয়ারাজার একটা বড় একটা স্পেকট্রামের মিউজিক আমাদের ভীষণভাবে ইন্সপায়ার করছে, ইলাইয়ারাজা খুব ন্যাশনাল হয়ে উঠেছে। রাইট রাইট। উনি ওইটাও যে করতে পারেন, হ্যাঁ, সেটা কিন্তু একটা ভাবার বিষয়। উনি যে এত সুন্দর, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় সেই সময় গানটা চলেনি বা ছবিটা চলেনি বা গানগুলো অ্যাকসেপ্টেড হয়নি। আমার মনে হয় উনি যদি আজকে সময়ে থাকতেন আর অনেক কিছু করতে পারতেন হয়তো। এবং আমি এটুকু কনফার্ম যিনি হয়তো ভিএসটি সাউন্ড ইউজ করতেন না। बाय द वे, द्रोही सिनेमा नाम ले तुम्हें, ये एक ऐसी फिल्म है जिसको देखने के बाद अगर आपको डैनी और नागार्जुन से मोहब्बत ना हो जाए, आप नाम बदल दीजिएगा अपना, मेरा नहीं। ओके, लास्ट क्वेश्चन। তোমার জীবনের কোনো পরিস্থিতি, সিচুয়েশনে আর.ডি. বর্মনের কোনো এমন গান ছিল যেটা হঠাৎ তুমি সেই সিচুয়েশনে আছো আর সেটা ব্যাকগ্রাউন্ডে তোমার মাথায় বাজছে? कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों में ये बीत ना जाए रहना। बाकी आप विकिपीडिया पे पढ़ लीजिएगा, गूगल पे बहुत कुछ अवेलेबल है, आप वहां पढ़ लीजिएगा दादा क्या कहना चाह रहे हैं। बट देन दादा, थैंक यू सो मच। रूपंकर बागची, नेशनल अवार्ड विनिंग सिंगर फ्रॉम बंगाल, एंड इन्होंने जितने गाने गाए हैं, जिस तरह के गाने गाए हैं, वो भी पंचम दा की वो वास्ट स्पेक्ट्रम की तरह ही हैं। बनाइए अपनी प्लेलिस्ट और सुनना शुरू कीजिए। Radio Nasha.